আসসালামু আলাইকুম। আজকে এসএসসি গতিবিদ্যার একটা অংশ যেটা হচ্ছে গ্রাফ রিলেটেড আমাদের যেই কোয়েশ্চেনগুলো আছে সেই সব কোয়েশ্চেন সেই সব টপিক নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। গতিবিদ্যার গ্রাফ নিয়ে, এসএসসি লেভেলের গতিবিদ্যার গ্রাফ নিয়ে আমরা টোটাল বেসিক সহ ম্যাথ কীভাবে সলভ করব, কীভাবে গ্রাফ দেখে বুঝতে পারবো যে কিসের গ্রাফ বা বস্তুর গতির অবস্থা কেমন, এইসব জিনিসপত্র আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। শুরু করা যাক। তাহলে শুরু করি। আমরা প্রথমে বলি একটা গতিবিদ্যার অংশ থেকে আমি বলি। আমরা বেগ মানে হচ্ছে ভি। আমরা বেগকে কি বলি? বেগ মানে হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, বা সময়ের সাথে যদি সরণ ঘটে তাহলে সময় দিয়ে সরণকে ভাগ করে দিলে যে মানটা পাই সেটা হচ্ছে বেগ। তাহলে যদি আমি বলি অবস্থানের পরিবর্তন, সময়ের সাথে অবস্থানের কতটুকু পরিবর্তন ঘটছে সেটাকে বলা হচ্ছে বেগ। তাহলে পরিবর্তনকে যদি আমি ডেল আকারে প্রকাশ করি, ডেল চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে কি বলা যায়? এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন ডেল এস, আর এটা হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে আমরা বেগকে বলতে পারি ডেল এস বাই ডেল টি। এরপর আমরা যদি ত্বরণ বলি, তাহলে ত্বরণকে কি বলবো? ত্বরণ মানে হচ্ছে কি, আমরা কি জানি? ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে আমি এটাকে বলতে পারি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কত? সময়ের পরিবর্তন। এই দুইটা সূত্র আমাদের জানা আছে। তাহলে আমরা বেগকে লিখতে পারি ডেল এস বাই ডেল টি, আবার ত্বরণকে বলতে পারি ডেল ভি বাই ডেল টি। এই দুইটা সূত্র আমাদের জানা আছে। এগুলো হচ্ছে গতিবিদ্যা গেল। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের গ্রাফ যেহেতু পড়তে হবে তাহলে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে একটু বেসিক কিছু ধারণা থাকতে হবে। তার আগে বলি চলক শব্দটার সাথে আমরা পরিচিত কিনা। চলক মানে কি? এটাকে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। তার মানে চলক মানে হচ্ছে ভ্যারিয়েবল, মানে হচ্ছে ভ্যারি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া, আর ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে। এখন চলক আছে দুই প্রকার আছে। একটাকে বলা হচ্ছে স্বাধীন চলক, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটাকে বলা হয় অধীন চলক। ওকে, আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে স্বাধীন চলক, একটা অধীন চলক। এখন স্বাধীন চলক মানে কি? স্বাধীন চলক মানে হচ্ছে যা কারো উপর নির্ভর করে না, মানে যেই চলকের মান পরিবর্তন হওয়ার জন্য সেটা কারো উপর কি করবে না, নির্ভর করবে না, সেটা হচ্ছে স্বাধীন চলক। আর অধীন চলক হচ্ছে যা স্বাধীন চলকের উপর নির্ভর করে, অর্থাৎ স্বাধীন চলকের মান কারোর উপর নির্ভর করবে না, সে অটোমেটিক চেঞ্জ করতে পারে বা আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু অধীন চলকের মান কখন চেঞ্জ হবে? যদি স্বাধীন চলক চেঞ্জ হয়, স্বাধীন চলকের চেঞ্জের কারণে অধীন চলকের পরিবর্তন হবে। তাহলে এটা বলতে পারি যা স্বাধীন চলকের উপর নির্ভর করে। খুব সহজ কথাবার্তা গেল। এখন আমরা সচরাচর যখন গ্রাফ দেখি বা গ্রাফ অঙ্কন করি, স্থানাঙ্ক জ্যামিতিতে যাই, আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যদি গ্রাফ অঙ্কন করি, আমি স্থানাঙ্ক জ্যামিতি কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। আমি একটা হচ্ছে উলম্ব অক্ষ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক অক্ষ থাকবে। এই যে এটা হইলে উলম্ব অক্ষ আর এটা হইলে আনুভূমিক অক্ষ গেল। তাহলে আমরা দুইটা অক্ষ স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বসাইলাম, ঠিক আছে। এখন মাথায় রাখবেন স্যার এখানে একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। আমরা ম্যাথের মধ্যে পড়ছি যে সচরাচর আমরা ফাংশনের ক্ষেত্রে y = f(x) বলি। এটা মানে কি? যে মনে করেন y = 3x + 2। তার মানে এখানে এক্সটা হচ্ছে স্বাধীন চলক, মানে ওয়াইটা এক্সের ফাংশন, অর্থাৎ এক্সটা স্বাধীন চলক, এক্সের মান আমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। এবার এক্সের মান চেঞ্জ করলে এক্সের মানের উপর ভিত্তি করে ওয়াইয়ের মানও চেঞ্জ হবে। তাহলে এখানে স্বাধীন চলককে অবশ্যই এক্স হচ্ছে স্বাধীন চলক, আর ওয়াই হইতেছে গিয়ে অধীন চলক।
আচ্ছা, বুঝতে পারছি। মাথায় রাখবেন, যখন দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা হিসাব করব, দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আনুভূমিক অক্ষ বরাবর স্বাধীন চলকটা আর উলম্ব অক্ষ বরাবর অধীন চলকের মান বসানো হয়। তাইলে আমি যদি আনুভূমিক অক্ষে বলি, তাহলে এখানে স্বাধীন চলক কে বসবে? এক্স বসবে, আর উলম্ব অক্ষ বরাবর ওয়াই বসবে। এটা আমরা খুব নর্মালি জানি। আচ্ছা, গেল। তাহলে আমি এই জিনিসগুলো আপাতত মুছে দিই, আমি বুঝতে পারলাম। তার মানে আমরা মাথায় রাখবো, এগুলো কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলতেছি, কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক জ্যামিতির পড়াগুলো পড়াচ্ছি। এখনও গতিবিদ্যাতে আমি ভালো করে ঢুকি নাই, বেসিক জিনিসটা পড়াচ্ছি। এখন দেখেন স্যার, এক্স অক্ষ বরাবর মানে আনুভূমিক অক্ষ বরাবর স্বাধীন চলক, আর ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব অক্ষ বরাবর কি অধীন চলক বসলো, ঠিক আছে। এখন যদি আমি বলি এরকম করে, এইখানের মধ্যে একটা আমি সরলরেখা পাইলাম, তাহলে যদি বলি এই সরলরেখার সমীকরণ কি? এটা আমরা খুব নর্মালি জানি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে এইটুকু অংশ মানে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিছে সেটা হচ্ছে সি। এখন যদি বলি এই সরলরেখাটা এইভাবে না হয়ে মনে করেন এভাবে বসলো, মূল বিন্দুর সাথে বসলো, তখন এটার সমীকরণ কি হয়ে যাবে? তখন সিটা 0 হয়ে যাবে এবং এটার সমীকরণ হবে হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এখন কথা হচ্ছে স্যার, এই সিটা তো আমরা বুঝতে পারছি, এই সিটা কি সেটা বুঝতে পারছি, কিন্তু এই এমটা কি? এই যে এই এমটা কি, এটা আপনারা সবাই জানি। এমটা কি? এম হলো ঢাল বা স্লোপ। মাথায় রাখবেন, আপনারা এটা জানেন, একটা সরলরেখার কেবলমাত্র একটাই ঢাল থাকে। অর্থাৎ যেই সরলরেখায় বলি না কেন, আমি একটা সরলরেখা বললাম, এই যে সরলরেখা আমি ইয়েলো কালার করলাম, এটার ঢাল একটাই। পুরা সরলরেখাটা যত বড়ই হোক না কেন, এটা যদি আমি সরলরেখাটাকে এভাবে করে টেনে লম্বা করি, কিংবা এদিকে লম্বা করি, যাই হোক না কেন, এই পুরা সরলরেখার ঢাল কিন্তু কী হবে? একটাই থাকবে, পুরা সরলরেখা যাব। এখন এই ঢাল কিভাবে কাউন্ট করব, এগুলো আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছি, তাও আমি এখানে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই ঢালকে কি বলে? এই স্লোপকে বলা হয় ট্যান থিটা। এখন কথা হচ্ছে স্যার, এই থিটা জিনিসটা কি? থিটা হচ্ছে সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। মানে হইতেছে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। তাহলে এবার দেখি, আমি কাউন্ট করতেছি, এই সরল রেখাটার কথা বলতেছি আর কি, এই যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে এবার বলি, মনে করি এই সরল রেখার উপর দুইটা বিন্দু, একটা হচ্ছে এইটা আর একটা হইতেছে এইটা। এই বিন্দুর স্থানাঙ্ক কি? মনে করি এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, আর উপরের এই বিন্দুটার স্থানাঙ্ক হইতেছে গিয়ে কি x2 y2। তাহলে এবার যদি কাউন্ট করি, একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, খেয়াল করেন, মনে করি এই কোণটাই হইতেছে আমার সেই কি থিটা। হ্যাঁ অবশ্যই, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরল রেখাটা এই থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা কি বলবো? ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে? দেখেন এই ত্রিভুজটা দেখি, আমি মার্ক করতেছি, ইয়েলো কালার দিয়ে মার্ক করতেছি। দেখেন এই ত্রিভুজটার কথাই বলি, থিটার বিপরীত বাহুটা কী হবে? লম্ব। তাহলে এই লম্বটা কত? এই লম্বটা হচ্ছে গিয়ে এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব, সেটা কত? সেটা হচ্ছে খুব নর্মালি আমরা জানি y2 মাইনাস y1, আর ভূমি কত? x2 মাইনাস x1। তাহলে আমি যদি ট্যান থিটা বলি, তাহলে m ইকুয়ালস টু সেটা কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা আমরা সবাই জানি। এটাকে আমি আরেকটু সুন্দরভাবে লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে ওয়াই অক্ষ বরাবর কত পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর কত পরিবর্তন হয়েছে। তাহলে বলা যায় উলম্ব অক্ষ বরাবর যেটা আছে সেটার পরিবর্তন ডিভাইডেড বাই আনুভূমিক অক্ষ বরাবর যেটা আছে সেটার পরিবর্তন ইকুয়ালস টু কি এম। সেটাই হচ্ছে ঢাল। তাহলে একটা সরল রেখার এই একটা মাত্রই ঢাল থাকবে, মানে যে কোনো একটা সরল রেখা যদি বলি, ওই সরল রেখার অবশ্যই একটা মাত্রই ঢাল থাকবে। সেই ঢালের মান হচ্ছে কত? ওয়াই ইকুয়ালস টু এম ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স, অথবা ট্যান থিটা। গেল। এবার আমি আবার ঠিক সেম স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আমি
কার্তেশীয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিই, খেয়াল করেন। এখন আমি এটাকে একটু জুম করি, এইটা কোনো সমস্যা নেই। আমরা এটাকে বললাম হচ্ছে এক্স অক্ষ, আর এটাকে বললাম হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমি এক একটা রেখা নিচ্ছি, মনে করি সরল রেখাটা এরকম দেখতে। তাহলে এইটার ঢাল কত হবে? এটার ঢাল কিন্তু একটাই থাকবে। তাহলে ঢাল কত হবে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা দেখবো। এবার খেয়াল করেন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে এই সরল রেখাটা? থিটা। এখন দেখেন স্যার এই থিটাটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। এটা 0-র চেয়ে বড়, এই থিটাটা 0-র চেয়ে বড়, 90-র চেয়ে ছোটো। তাহলে এইটা যখন হবে সূক্ষ্মকোণ যখন হবে, তাহলে এইটার ঢাল কত হবে? এই সরলরেখাটার ঢাল কত হবে? m = tan থিটার মধ্যে এই থিটাটা বসবে কত? সেটা হচ্ছে 0-র চেয়ে বড়, 90-র চেয়ে ছোটো। এবং ক্যালকুলেটারের মান বসালে আপনারা জানেন, ডিগ্রিতে যদি বসান, ট্যানের মধ্যে যদি সূক্ষ্মকোণের মান বসান, তাহলে tan থিটার মান কত আসে? পজিটিভ আসে। অর্থাৎ এই সরলরেখাটার ঢাল হচ্ছে পজিটিভ। গেল। এবার যদি সরলরেখাটা এরকম হয়, মনে করেন সরলরেখাটা এরকম, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা দেখি, খেয়াল করেন সেটা। এবার দেখি আমরা এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। এই যে দেখেন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরলরেখাটা এই কোণ উৎপন্ন করছে। এখন এই কোণটা কিন্তু আর কি নাই, সূক্ষ্মকোণ নাই, এই কোণটা কিন্তু স্থূলকোণ। তার মানে 90 ডিগ্রির চেয়ে বড় এই থিটাটা, এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো এবং স্থূলকোণ। তাহলে এই সরল রেখাটার যদি আমি ঢালের কথা বলি, তাহলে কি হবে? m = ঠিক সেম tan থিটা। কিন্তু এখন থিটার মধ্যে যদি একটা স্থূলকোণের মান বসান, দেখবেন কি tan থিটার মান কত আসে? মাইনাস আসে। অর্থাৎ এই সরল রেখার ঢাল হচ্ছে নেগেটিভ। গেল। এবার আমি এই জিনিসগুলোকে একটু ছোট করে রাখি এই জায়গাটাতে, যেহেতু আমি আরও একটা গ্রাফ এখানে দেখানোর চেষ্টা করব। এটাও গেল, তারপর এইটাও গেল। এবার মনে করেন আর একটা সরলরেখা আঁকলাম আমি, এই যে এই সরলরেখাটা, এটা কেমন? এটা এক্স অক্ষের সমান্তরাল। এখন দেখেন স্যার, এক্স অক্ষের সমান্তরাল মানে এইটা এক্স অক্ষের সাথে হয় 0 অথবা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এবার ঢালের মধ্যে বসান, m0 অথবা m180 বসাইলে দেখবেন কত, tan0 অথবা tan180 বসাইলে দেখবেন কত? ঢাল চলে আসে 0। অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0। গেল। এইটুকু অংশ হচ্ছে আমার স্থানাঙ্ক জ্যামিতির অংশ। ঠিক আছে, এখন আমরা আমাদের গতিবিদ্যার পার্ট শুরু করব। এবার দেখেন, গতিবিদ্যাতে এখন পড়া শুরু করব। আমরা এতক্ষণ যা পড়েছি এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে স্থানাঙ্ক জ্যামিতি, মানে ম্যাথের পার্ট। এগুলো এখানে থাকুক। আচ্ছা, গতিবিদ্যার পার্ট শুরু করি। এখন কথা হচ্ছে, গতিবিদ্যাতে আমাদের চলক কী কী জানা আছে? এসএসসিতে আমরা যেই গতিবিদ্যাটা পড়ি, সেই গতিবিদ্যাতে চলক কী কী জানা আছে? আমার চলক জানা আছে হচ্ছে ইউ, ভি মানে আদিবেগ শেষ বেগ, এস, এ, টি, এইগুলো আমাদের জানা আছে, এগুলো হচ্ছে চলক। এখন আমি এদের গ্রাফ আঁকবো। গ্রাফ আঁকার সময় আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার গ্রাফটা নিয়ে আমি আসলে হয় না, ওকে নিলাম। খেয়াল করেন, এই যে আমি এখানে 5টা চলক আছে, এখানের মধ্যে কোনটা স্বাধীন চলক বলেন তো? হ্যাঁ, স্বাধীন চলক হচ্ছে সময় স্বাধীন চলক। সময় কারোর উপর নির্ভর করে না। বাকি সবাই ইউ, ভি, এস, এ এরা সবাই সময়ের উপর নির্ভর করে। বাকি সবাই অধীন চলক, টি হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমি আনুভূমিক অক্ষ বরাবর কার মান নিব? অবশ্যই আমি আনুভূমিক অক্ষ বরাবর কাকে নিব? স্বাধীন চলক, তার মানে টি এর মানগুলো আমি নিব। এবার উলম্ব অক্ষ বরাবর আমি ভি, এস, এ যে কোনো কেউ নিতে পারি। মনে করি প্রথম গ্রাফটা যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে এস নিলাম, মানে হচ্ছে অধীন চলক সরণ, তার মানে এস ভার্সেস টি এর গ্রাফ আর কি। এবার আসেন এস ভার্সেস টি এর গ্রাফ আমরা দেখি। এটা হ্যাঁ,
অ্যাস ভার্সেস টি এর গ্রাফের ক্ষেত্রে, আচ্ছা এটাকে একটু প্ল্যান করা, দেখেন অ্যাস ভার্সেস টি এর গ্রাফের মধ্যে যদি মনে করেন এরকম করে একটা সরলরেখা থাকে, মনে করি এ থেকে বি পর্যন্ত এই সরলরেখা গেল, তাহলে এর গতির অবস্থা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা ব্যাখ্যা করতেছি। খেয়াল করেন, এই যে অ্যাস ভার্সেস টি এর গ্রাফের মধ্যে একটা সরলরেখা পেলাম, তাহলে খেয়াল করেন স্যার এই সরলরেখাটা, এই সরলরেখার অবশ্যই একটা মাত্র ঢাল আছে, আমরা কিন্তু জানি। এবার সরলরেখার ঢাল মানে কি সেটা দেখি, এই চিত্রটাতে চলে যায়। সরলরেখার ঢাল মানে কি, উপরে বসবে উলম্ব অক্ষের পরিবর্তন, উলম্ব অক্ষ বরাবর পরিবর্তন মানে ডেল ওয়াই, আর নিচে বসবে আনুভূমিক অক্ষ বরাবর পরিবর্তন ডেল এক্স। তাহলে এবার এখানে উলম্ব বরাবর কি আছে, উলম্ব বরাবর আছে এস, তার মানে এখানে ঢালটা কি হবে, উপরে হবে ডেল এস, নিচে হবে আনুভূমিক অক্ষের বরাবর পরিবর্তন, সেটা হচ্ছে ডেল টি। এবার একটু খেয়াল করেন স্যার, ডেল এস বাই ডেল টি মানে কি, এটা আমরা দেখাইছিলাম। ডেল এস বাই ডেল টি মানে হচ্ছে ভি, অর্থাৎ এই যে আমি যেই সরলরেখাটা এখন মানে দেখলাম, এই সরলরেখাটার ঢাল কিন্তু কনস্ট্যান্ট এবং সেই ঢালটার মান হচ্ছে ভি। তাহলে দেখেন তো এই পুরা সরলরেখা যাবৎ ওর গতিকে যদি আমি ব্যাখ্যা করি, দেখা যাচ্ছে পুরা সরলরেখা যাবৎ অবশ্যই ওর ঢাল কনস্ট্যান্ট, অর্থাৎ পুরা সরলরেখা যাবৎ ওর ঢাল মানে হচ্ছে কি ওর বেগ কনস্ট্যান্ট, আর বেগ কনস্ট্যান্ট মানে সেটা কি সমবেগ, বুঝতে পারছি। তাহলে এই পুরা সরলরেখা যাবৎ বস্তুর গতি সমবেগ বোঝানো হচ্ছে। এবার খেয়াল করেন স্যার, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে নাকি স্থূলকোণ উৎপন্ন করছে, অবশ্যই সূক্ষ্মকোণ। এই যে দেখেন গ্রাফটা এরকম, তাহলে এটা কি এমটা পজিটিভ, তার মানে এই ক্ষেত্রেও এমটা পজিটিভ, আর এম পজিটিভ মানে কি ভি পজিটিভ আর কি। এখন স্যার ভি প্লাস মানে কি, অনেকে মনে করে ভি প্লাস মানে হচ্ছে ভি বাড়া, না স্যার ভি প্লাস মানে ভি বাড়া না। ভি এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, ভি এর ক্ষেত্রে মানে বেগের ক্ষেত্রে প্লাস মাইনাস দ্বারা বেগের দিক বোঝানো হয়, আর কিছুই না, বেগের দিক বোঝানো হয়। অর্থাৎ আপনি যদি মনে করেন এই দিকে এভাবে করে সে গেল, একটা বস্তু এই দিক থেকে এই দিকে গেল, এখান থেকে এখানে গেল, এই ডাইরেকশনটায় বেগকে যদি আপনি প্লাস বলেন, তাহলে তার উল্টা ডাইরেকশনটাকে মানে ওই দিক থেকে এই দিকের বেগটাকে বলবেন মাইনাস, আর কিছুই না। তার মানে এখানে প্লাস মানে হচ্ছে নির্দিষ্ট একটা দিকে, মনে করি এখানে প্লাস দ্বারা বোঝানো হয়েছে কি এ থেকে বি পর্যন্ত সে এই দিকে কী হয়েছে, এ থেকে বি পর্যন্ত সে এই ডাইরেকশনে ভি মানের বেগ নিয়ে কি করতেছে, মানে কনস্ট্যান্ট বেগে সে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সমবেগ, মানে এ থেকে বিতে গেল সেটা হচ্ছে কি সমবেগে। এটা আমি এমনি বেগের দিককে এই দিককে প্লাস বললাম, যদি মাইনাস আসে তাহলে তার উল্টা দিকের বেগটাকে আমরা মাইনাস বলবো, গেল। যাই হোক, এবার মনে করেন এই গ্রাফটা বি থেকে হঠাৎ করে কী হয়ে গেছে, সি পর্যন্ত এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। মনে করেন বি থেকে সি পর্যন্ত এক্স অক্ষের সে সমান্তরাল হয়ে গেছে, তাইলে বি থেকে সি পর্যন্ত যদি ও এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, আমি একটু দেখি, এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেল এখন বি থেকে সি পর্যন্ত, তাইলে এইটার মাথায় রাখবেন এইটারও আমরা ঢাল বের করব। তো এইটার ঢাল মানে কি, আমরা জানি এস ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে ঢাল মানে কি ডেল এস বাই ডেল টি, অর্থাৎ সেটা হচ্ছে বি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, ডেল এস বাই ডেল টি সমান বি, তার মানে এম হচ্ছে কত ভি। আর আমরা কি জানি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কত 0, তাহলে এই ক্ষেত্রে ভিটা কত হয়ে গেছে 0 হয়ে গেছে। আর ভি 0 মানে হচ্ছে কি বেগ 0, আর বেগ 0 মানে হচ্ছে বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, বস্তুটা স্থির আছে। ওকে, গেল। এরপরে যদি মনে করেন বস্তুর গতি যদি এমন হয় এভাবে, মনে করেন এখান থেকে আবার উপরে ওঠা শুরু করছে, তখনও ঠিক সেম তাহলে কি আসতো প্লাস আসবে আর কি, আর বি আসবে, তার মানে একই দিকে, এইটা যেই দিকে গেছে মানে যেই ডাইরেকশনে গেছে সেই ডাইরেকশনে সমবেগে যাচ্ছে, কিন্তু মনে করেন এখন উপরে যায় নাই, হঠাৎ করে কী করছে গ্রাফটা মনে করেন এভাবে করে ফল করছে সরল রেখা দিয়ে, অর্থাৎ সি থেকে ডি পর্যন্ত সরল রেখাটা এভাবে করে ডাউনওয়ার্ড নেমে গেছে। এবার কি হয় দেখি, এবার হচ্ছে স্যার এই ক্ষেত্রেও তাহলে আমি ওর এমটা দেখি, এগুলো মুছে দিই, এটা বললাম বোঝানোর জন্য আমরা দিলাম। এবার মনে করেন এটারও, তাহলে এটারও এম আছে, এটারও আমার এম আছে,
সেই এমটা কি অবশ্যই কি ডেল এস বাই ডেল টি। তাহলে দেখেন এই সরলরেখার ক্ষেত্রেও ঢাল কনস্ট্যান্ট না, পুরো সরলরেখার ঢাল কনস্ট্যান্ট মানে কি ভি কনস্ট্যান্ট, তার মানে সমবেগ। কিন্তু এইটার ঢাল মানে প্রথম যেই সরলরেখাটা আঁকছিলাম সেটার ঢাল কিন্তু পজিটিভ ছিল, এইটারটা 0 ছিল আর এটাতে কী হবে নেগেটিভ হবে, অর্থাৎ এইটার ঢাল হচ্ছে গিয়ে নেগেটিভ। স্যার ভি নেগেটিভ মানে কি? ভি নেগেটিভ মানে এ থেকে বিতে গেছিলেন, দেখেন এ থেকে বিতে গেলাম এই ডাইরেকশানে নির্দিষ্ট বেগ নিয়ে, এরপরে বি থেকে সি কী হয়েছিল স্থির ছিল, তাহলে স্থির রয়ে গেছে। আবার সি থেকে ডিটা কী হবে তার বিপরীত, ওই যে প্রথমটার বিপরীত ডাইরেকশানে বেগে আসতেছে, তার মানে কি এটাও ঠিক সেম সমবেগ, মানে এই গ্রাফটা দিয়ে গ্রিন কালার গ্রাফটাও সমবেগ, তবে বি হচ্ছে মাইনাস, তার মানে আগেরটা যেই দিকে গেছিলো এখনটা তার বিপরীত দিক দিয়ে আসতেছে। তাহলে এই অংশটাকেও আমরা কি বলবো, এই অংশটাকেও আমরা বলবো হচ্ছে সমবেগ, তবে সেটা হচ্ছে কি আগেরটার বিপরীত ডাইরেকশানে আসছে আর কি। এই অংশটা আমরা মুছে দিলাম। এটাই হলো আমাদের কি এস ভার্সেস টি গ্রাফ। আমি এখানে লিখে রাখতেছি এস ভার্সেস টি, এস ভার্সেস টি গ্রাফ এ সরল রেখার কোনো সরল রেখা যদি পাই, সেই সরল রেখার ঢাল কমা এম ইজ ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি, অর্থাৎ কি বেগ নির্দেশ করে। এস ভার্সেস টি গ্রাফের মধ্যে যদি কোনো সরল রেখা থাকে তাহলে সেই সরল রেখার ঢাল দ্বারা বস্তুর গতির বেগ নির্ণয় মানে নির্দেশ করে। গেল, তাহলে আমরা এস ভার্সেস টি দেখে ফেললাম। এবার এটাকে একটু বড় করে দিয়ে রাখি, গেল এস ভার্সেস টি দেখলাম। এবার আমার কথা হচ্ছে স্যার এস ভার্সেস টি আমরা দেখে ফেললাম, এবার মনে করেন পরীক্ষায় কোশ্চেনে এস ভার্সেস টি দিল না, আমি এটাকে কপি করে এই জায়গাটা কপি করে নিয়ে যাই জাস্ট, দেখেন এবার মনে করেন এস ভার্সেস টি দিল না, টি তো অবশ্যই থাকবে নিচে কারণ এটা স্বাধীন চলক। এবার আরেকটা অধীন চলক দিল, সেটা কি, সেটা এবার স্মরণ না দিয়ে দিল মনে করেন বেগ। আমরা সবগুলো আলোচনা করব, এস ভার্সেস টি যেরকম দেখছি ভি ভার্সেস টিও দেখব, এ ভার্সেস টিও দেখব, অর্থাৎ স্বাধীন চলকের উপর বাকি সব অধীন চলক কীভাবে নির্ভর করে সেই গ্রাফগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা দিব ইনশাল্লাহ এই ভিডিওটাতে। এখন দেখি ভি ভার্সেস টি গ্রাফ। ভি ভার্সেস টি গ্রাফের মধ্যে যদি মনে করেন ঠিক সেম আগের মতো করে এরকম একটা সরলরেখা পাওয়া গেল, এ থেকে বি পর্যন্ত এরকম একটা সরলরেখা পাওয়া গেল। এবার কি বোঝানো হয় দেখেন, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই ক্ষেত্রেও ঠিক সেম আমি ঢাল বের করব, তবে এই ক্ষেত্রে ঢাল মানে কি, এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আছে ডেল ভি, এক্স অক্ষ বরাবর কি আছে টি, অর্থাৎ ডেল টি হবে আর কি। তাহলে ডেল ভি বাই কী হবে ডেল টি, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, এবং এই ডেল ভি ডিভাইড বাই ডেল টি দ্বারা কী বোঝানো হয় সেটা আমরা একটু দেখি। এই যে দেখেন ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি ইকুয়ালস টু ত্বরণ এ, তাহলে আমি এখানের মধ্যে কি বলতে পারি, এটা হচ্ছে ত্বরণ বলি বা যাই হোক আমরা বলবো কি এ নির্দেশ করে। এখন ঢালটা কি পজিটিভ না নেগেটিভ দেখেন, দেখেন এই সরল রেখাটা এভাবে আছে, তাহলে এটা হচ্ছে কি ঢাল পজিটিভ, অর্থাৎ এ প্লাস, এটা কেমন প্লাস। খেয়াল করেন বেগের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে অনলি দিক বোঝানো হয়েছিল, কিন্তু ত্বরণের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে ত্বরণ ও মন্দন বোঝানো হয়। বেগের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে বেগের দিক বোঝানো হয়, ত্বরণের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে ত্বরণ কিংবা মন্দন বোঝানো হয়। তাহলে আমি যদি এখানে বলি যে এস ভার্সেস টি সরলরেখার গ্রাফের যেই ঢাল ছিল এস ভার্সেস টি এর, এবার আমি সেটাকে একটু এডিট করে এখানে ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে কী হয় সেটা বলি। ভি ভার্সেস টি এর ক্ষেত্রে গ্রাফের সরলরেখার ঢাল ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ ত্বরণ নির্দেশ করে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে এবার দেখেন স্যার পজিটিভ, তার মানে পুরা সরলরেখা যাবৎ ওর ঢাল কিন্তু কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্ট মানটা কত এ প্লাস এ, তাহলে প্লাস এ মানে কি ত্বরণ, তার মানে কি সেটা কী হবে সমত্বরণ। ওকে, তাহলে এ থেকে বি পর্যন্ত বস্তুর গতি হচ্ছে সমত্বরণ। ওই ক্ষেত্রে কিন্তু সেটা সমবেগ ছিল, আর এক্ষেত্রে সেটা সমত্বরণ, কারণ পুরা সরলরেখা যাবৎ ওর ঢাল কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে ঢাল যেহেতু কনস্ট্যান্ট, ঢাল দ্বারা বোঝানো হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ কনস্ট্যান্ট মানে ত্বরণ কি
সবসময় সেম আছে এ থেকে বি পর্যন্ত। এবার মনে করেন বি থেকে সিতে ক্ষেত্রে হঠাৎ করে কী হয়ে গেছে, এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। আগের মতো করে দেখাচ্ছি আর কি, এগুলোর পার্থক্য যাতে আপনারা বুঝতে পারেন সেটার জন্য। এই যে দেখেন বি থেকে সিতে সে এক্স অক্ষের কী হয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন বি থেকে সিতে সমান্তরাল হয়ে গেছে মানে ঠিক তাও বলতে পারি এই এম দ্বারা কী বোঝাচ্ছে, ত্বরণ বোঝাচ্ছে, এবং সেই ত্বরণের মান কত, 0 না? বি থেকে সি পর্যন্ত পুরা সরলরেখাটার ঢাল 0, অর্থাৎ ত্বরণ 0। এখন ত্বরণ 0 হলে কি হবে খেয়াল করেন। ত্বরণ 0 হলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, আমি এখানে বলি। ত্বরণ 0 হলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হয় বস্তু হয় স্থির থাকবে, অথবা বস্তু কী হবে, সমবেগে চলতে থাকবে। এখন স্থির কখন থাকবে? মনে করেন এই বস্তুটার কথাই বলি, এটা একটা বস্তু, এই বস্তুটা আগেও স্থির ছিল, এবার বলতেছি ত্বরণ 0, তাহলে বস্তুটা স্থিরই থেকে যাবে। কিন্তু যদি মনে করেন আগে বলতেছি বস্তুটার একটা বেগ আছে, এখন ত্বরণ 0 করে দিলে বস্তুটা যেই বেগে ছিল সেই বেগেই চলতে থাকবে। তাহলে সমবেগ কখন হবে, যখন বস্তুর কোনো বেগ থাকবে তখন। এবার খেয়াল করেন, আমরা গ্রাফের মধ্যে দেখি এটাকে আমি স্থির বলবো নাকি গতিশীল বলবো, খেয়াল করেন। বস্তুটার কথাই বলি, এই বস্তুটার কথাই বলি, আমি একটা বস্তু নিলাম, এইটা মনে করেন। এই যে দেখেন এখানে এতে বলছে সমত্বরণ প্রয়োগ করছি এ থেকে বি পর্যন্ত, তাহলে বস্তুটার উপর আমি কি করছি, সমত্বরণ প্রয়োগ করছি এ থেকে বি পর্যন্ত, বস্তু চলতেছে। কিন্তু এরপরে বিতে গিয়ে আমি ত্বরণ বন্ধ করে দিচ্ছি, তার মানে ওর একটা বেগ ছিল না। দেখেন আমি সমত্বরণ প্রয়োগ করে কিন্তু বস্তুটাকে কি করছি, গতিশীল করে বেগ বাড়াই দিছি। তাহলে বি বিন্দু পর্যন্ত গেলে বস্তুর একটা নির্দিষ্ট বেগ থাকবে না? তো সেই বেগের পরে যদি আমি ত্বরণকে 0 করে দিই, মানে আর বেগ না বাড়াই, তাহলে যে বেগে আছে সেই বেগে চলতে থাকবে না? তাহলে বি থেকে সি এর অংশ সেটা কি হবে, সমবেগে চলতেছে হবে, সমবেগ হবে, মানে বস্তুটা সমবেগে গতিশীল। ওকে গেল। এবার মনে করেন এরপরে আবার গ্রাফটা এরকম উপরে গেল, তাহলে কি হবে, এইটার মতো করে সমত্বরণে হবে আর কি। কিন্তু মনে করেন সেভাবে না গিয়ে কি হইলো, গ্রাফটা হঠাৎ করে এভাবে ফল করলো, ডাউনওয়ার্ড একটা সরলরেখা হয়ে গেল সি থেকে ডি অংশ। এবার এটা দ্বারা কী বোঝানো হচ্ছে এবার একটু দেখি। এবার ঠিক সেম বলি, এই সরল রেখাটার ঢাল আছে, সেই ঢালটা কি, সেই ঢালটা হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ এ। এবং পুরা সরল রেখা যাবৎ সেই এম এর মান মানে এ এর মান সেম। কিন্তু এবার দেখেন এ এর সাইন কি, এইটা যখন ছিল তখন এটা পজিটিভ, এটার ক্ষেত্রে m0, আর এটার ক্ষেত্রে m কিন্তু নেগেটিভ, অর্থাৎ এ হয়ে গেছে নেগেটিভ। এখন এর নেগেটিভ দ্বারা কি বোঝানো হয়, আমরা একটু আগে বলছি, এ নেগেটিভ মানে বোঝানো হয় সমমন্দন, অর্থাৎ বস্তুটাকে কি করে, বস্তুটার বেগ হ্রাস করতে থাকে। অর্থাৎ দেখেন বস্তুর বেগ ফার্স্টে 0 ছিল, সমত্বরণ করছি, বেগ বাড়াইছি, বাড়ানোর পরে বি থেকে সি পর্যন্ত বেগ কিন্তু সেম রয়ে গেছে, আবার সি থেকে ডিতে কী হয়েছে, বেগ কমতে 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 0 হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে গিয়ে সমমন্দন। গেল। তাহলে আমরা সমমন্দন সেটাও দেখলাম। তাহলে আমরা এখানে কী কী গ্রাফ দেখলাম, আমরা দেখলাম হচ্ছে গিয়ে এস ভার্সেস টি এর গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ, এখন বাকি আছে এ ভার্সেস টি এর গ্রাফ। ওকে, তো এবার আমরা এ ভার্সেস টি এর গ্রাফ দেখি। আচ্ছা, এটা আমরা এখানে না আঁকি, নিচে আঁকি। খেয়াল করেন, এবার আনুভূমিক অক্ষ বরাবর অবশ্যই টিকে নিব, টিকেই নিচ্ছি, আর উলম্ব অক্ষ বরাবর একে নিব বা ত্বরণকে নিব। মাথায় রাখবেন এসএসসিতে আমরা যাই যে ধরনের গতি পড়ি না কেন, যেই ত্বরণই পড়ি না কেন, সেটা হবে সুসমতরণ বা সমতরণ। অসমতরণ এখানে আসবে না, অসমতরণ নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাকে এসএসসিতে করবে না। তাহলে আমরা সুসমতরণ নিয়ে করলাম, মানে অসমতরণ দিয়ে গ্রাফ আপনাকে আঁকতে দিবে না।
এখন সমতরণের ক্ষেত্রে আমরা যদি এরকম এ ভার্সেস টি গ্রাফ দেখি, তখন মনে করেন শুরু থেকে এ থেকে বি পর্যন্ত মনে করেন এরকম একটা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যাবে এ থেকে বি পর্যন্ত। যদি এরকম হয়, খেয়াল করেন, এখানে আপনার থেকে ঢাল নিয়ে চিন্তা করার দরকার নেই, চিন্তা করলেও করা যায়, তবে আপনি নর্মালি দেখেন সময় যত বাড়তেছে এ কিন্তু ফিক্সড রয়ে গেছে। তাহলে এ ফিক্সড রয়ে যাওয়া মানে কি? এ ফিক্সড রয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে আপনার ত্বরণটা কি? সমতরণ। তার মানে বস্তুটি সমতরণে গতিশীল এ থেকে বি অংশতে। খেয়াল করেন, এবার যদি সেটা ঢাল দিয়েও বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে ঢাল কত হবে? উপরে হবে ওয়াই অক্ষ বরাবর যে আছে সেটার পরিবর্তন, মানে ডেল এ ডিভাইড বাই ডেল টি, এবং এটা এক্স অক্ষের সমান্তরাল, তার মানে 0। অর্থাৎ দেখেন সময় পরিবর্তনের সাথে সাথে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমার আর এত দেখার দরকার না। এবার হঠাৎ করে মনে করেন গ্রাফটা ফল করলো, মানে এখানে নেমে গেল, নেমে এবার বি থেকে সি এই এক্স অক্ষ বরাবরই চলে গেল, বি থেকে সি এই এক্স অক্ষ বরাবরই চলে গেল। তাহলে এটাকে বললাম বি থেকে সি পর্যন্ত এক্স অক্ষ বরাবর চলে গেল। এখন তার মানে এটা ত্বরণটা কত হয়ে গেছে দেখেন, এক্স অক্ষ বরাবর মানে কি? ত্বরণটা কত? 0 চলে আসছে। তাহলে ত্বরণটা যদি 0 হয়, এই ত্বরণটা 0 হয়ে গেছে। এখন ত্বরণ যেহেতু 0 হয়ে গেছে, তাহলে কি ঘটনা ঘটতে পারে? আমরা বলছিলাম ত্বরণ 0 হইলে দুই ধরনের ঘটতে পারে, হয় বস্তু স্থির, না হয় সমবেগ। এবার দেখি এখানে বস্তু স্থির হবে নাকি সমবেগ হবে। দেখেন এ থেকে বি পর্যন্ত আমি ওকে একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ না বলি, মেন কথা হচ্ছে ত্বরণ সৃষ্টি করছি, সমত্বরণ। তার মানে এই বস্তুটা ছিল, আমি এ থেকে বিতে ওকে ত্বরণ সৃষ্টি করে সমত্বরণে আমি ওকে একটা বেগ সৃষ্টি করে দিছি। সমত্বরণ মানে কি? ওর গতি আমি প্রতি সময়ে সমান হারে বাড়াই একটা বেগ অর্জন হয়ে গেছে। বি থেকে সিতে এবার কী হয়ে গেছে? ত্বরণ 0। তার মানে ওর একটা বেগ সৃষ্টি হয়ে গেছে না? তাহলে বেগ সৃষ্টি হয়ে গেলে সেটা ত্বরণ 0 হলে কি সমবেগেই চলতে থাকবে না? ঠিক আছে, তাহলে বি থেকে সি অংশটা সেটা কীভাবে যাবে? সেটা যাবে হচ্ছে গিয়ে সমবেগে, অর্থাৎ বি থেকে সি অংশটা হচ্ছে সমবেগ। এবার মনে করেন হঠাৎ করে ফল করে এবার যদি মনে করেন গ্রাফটা এরকম গেল। এখন খেয়াল করেন স্যার, এইটাকে কেন আমি সমত্বরণ বলছি? কারণ দেখেন এইটা হচ্ছে এ এর মান, এবং সেই এ এর মানটা পজিটিভ। এবার এখন কিন্তু এ এর মান হয়ে যাবে এইটা, এই যে এই ডিস্টেন্সটা। তাহলে সেটা কি দেখেন, ওয়াই অক্ষের নেগেটিভ প্রান্তে, অর্থাৎ এ এর মান এখানে মাইনাস। আর এ এর মান মাইনাস হওয়া মানে কি দেখেন, মানটা মাইনাস কিন্তু কনস্ট্যান্ট, মানে মানটা যদি মনে করেন কথা -2, তাহলে পুরা যত সময় পর্যন্ত গেছে সি থেকে ডি পর্যন্ত, সেই পুরা সময়টাতে তার ত্বরণ মাইনাস মান আকারে আছে। তাহলে ত্বরণ যেহেতু ত্বরণ মাইনাস মানে কি আমরা কি জানি? ত্বরণ মাইনাস হচ্ছে গিয়ে মন্দন। তাহলে এটাকে কি বলবো? সমমন্দন। তাহলে সমমন্দনে কত? সি থেকে ডিতে গেল, এরপরে মনে করেন শেষ হইলো আর কি। তো এটা আমরা গ্রাফটাকে ক্লোজ করলাম। অর্থাৎ এ ভার্সেস টি এর গ্রাফটা হচ্ছে এরকম, যদি এটাতে যাই তাহলে সমতরণ, এটা গেলে সমবেগ, আর এটা হচ্ছে সমমন্দন গেল। তাহলে আমরা মোটামুটি নর্মাল এসএসসিতে যেই কোশ্চেনগুলো সচরাচর আসে সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু কী করলাম? আলোচনা করলাম। সমতরণ কোনটা, সমমন্দন কোনটা, এ ভার্সেস টি, তারপর ভি ভার্সেস টি কিংবা এস ভার্সেস টি, সেই গ্রাফগুলো আমরা অঙ্কন করলাম। এবার তিনটা গ্রাফকে আমি একসাথে নিয়ে যাই, পাশাপাশি রাখি। আমরা তিনটা গ্রাফ পাশাপাশি রাখলাম। এবার মনে করেন আপনাকে পরীক্ষায় কোশ্চেন আসলো, এই জিনিসটা আমি মুছে ফেলি, এই জায়গাটা আমি মুছে ফেলি। মনে করেন পরীক্ষায় আপনাকে কোশ্চেন দিল, কোশ্চেনটা কেমন? বলছে কি, সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর এস ভার্সেস টি গ্রাফ আঁকো। এটা এমসিকিউতে হয়তো বা এমসিকিউতে চিত্র আকারে দিতে পারে, কিংবা সিকিউতে আঁকতে বলতে পারে। কোশ্চেন কি? সমতরণে গতিশীল কোনো বস্তুর
এস ভার্সেস টি গ্রাফ আঁকতে বলছে। আমরা দেখেন তো স্যার এই জিনিসটা শিখছি কিনা। এস ভার্সেস টি বলছে, এস ভার্সেস টিতে চলে যায়, এই যে দেখেন এস ভার্সেস টি। কিন্তু দেখেন সেখানে আমরা কী কী শিখছি, সমবেগ শিখছি, স্থির অবস্থা শিখছি, সমবেগ শিখছি, দুইটা ডাইরেকশনে সমবেগ শিখছি আর কি। কিন্তু সমতরণ কিন্তু শিখি নাই। আমরা সমতরণ কোথায় শিখছি, এই ভি ভার্সেস টিতে শিখছি, এ ভার্সেস টিতে শিখছি। কিন্তু আমাকে ভি ভার্সেস টি কিংবা এ ভার্সেস টি কোনোটাই আমাকে বলা নাই। আমাকে কি বলছে, আমাকে এস ভার্সেস টি বলছে। তো এই জিনিসটা আমাদের সলভ করতে হলে আমাদের একটু এক্সট্রা কিছু জিনিসপত্র আমাদের জানা লাগবে। এবার দেখি সেই এক্সট্রা জিনিসটা কি। সেটা হলো, এখন আমরা আগে দেখি সরল রেখার সমীকরণ আমরা চিনি কিনা। মনে করি কোনো একটা সমীকরণ দেওয়া আছে, সেটা মনে করেন 3x + 4y + 5 = 0। এটি কিন্তু একটা সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কেমনে বুঝবো, আমি আমার ভাষায় লিখি। দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে x এবং y আলাদা থাকবে, মানে x আর y গুণ আকারে থাকতে পারবে না। x আর y আলাদা, হয় যোগ আকারে না হয় বিয়োগ আকারে, বা যে কোনো একটা কিছু এভাবে আলাদা থাকবে। এই যে দেখেন এখানে x আলাদা, y আলাদা। আরেকটা শর্ত যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, 2 নম্বর, x ও y এর ঘাত বা পাওয়ার 0 অথবা 1 হতে হবে। মানে x আর y এর পাওয়ার অবশ্যই হয় 0 না হয় 1 হইতে হবে। এই দুটো ছাড়া আর কিছু হইলে সেটা কিন্তু আর সরল রেখা থাকবে না। এখানে দেখি ওদের পাওয়ার কিন্তু ঠিকই কত, এক্সের উপর 1, y এর উপর 1, তাহলে এরা সরল রেখা। এবার যদি এইগুলো ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে সেটা আর সরল রেখা থাকবে না। তাহলে এবার আমরা বক্ররেখা নিয়ে একটু কথা বলবো। অর্থাৎ 0 অথবা 1 হলে সেটা সরল রেখা হবে, এবং এক্স ওয়াই আলাদা থাকলে। এবার যদি এক্স ওয়াই আলাদা না থেকে এক্স ওয়াই গুণ আকারে থাকে, কিংবা এক্স ও ওয়াই এর পাওয়ার 0 কিংবা 1 না হয়ে অন্য কিছু হয়, তখন সেটা বক্ররেখা হয়ে যাবে। এখন বক্ররেখার একটা অংশ আমরা এখন আলোচনা করব এসএসসির জন্য। এই ভিডিওটা এসএসসির জন্য। তো বক্ররেখার আলাদা যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে পরাবৃত্ত। খেয়াল করেন, যদি এই সমীকরণটার কথা বলি, এটা আমি সরলরেখার এই শর্তগুলো মুছে দিই, এই সমীকরণটার কথাই বলি। এই সমীকরণটাতে যদি এক্স কিংবা ওয়াই যে কোনো একটার পাওয়ার যদি 2 হয়, মনে করি এটার পাওয়ার 2 হয়ে গেছে, যে কোনো একটার পাওয়ার যদি 2 হয়ে যায়, তখন সেটা পরাবৃত্তাকার কী হবে, গ্রাফ দেখাবে বক্ররেখা, তবে সেটা পরাবৃত্তাকার, প্যারাবোলিক। তো এটাকে যদি আমরা লিখি, এটাকে লিখলে লেখা যায় কীরকম, ax² + by + c = 0, অর্থাৎ এটা হচ্ছে পরাবৃত্তাকার। তো পরাবৃত্তের সমীকরণ কি, পরাবৃত্তের সমীকরণ হচ্ছে হয় এক্স কিংবা ওয়াই যে কোনো একটার উপর কী হবে, পাওয়ার 2 হবে। তাইলে আমরা এবার সেই রকম পরাবৃত্তের একটু গ্রাফ দেখার চেষ্টা করি। তাহলে পরাবৃত্তের যদি আদর্শ সমীকরণ বলি, পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এরকম লেখা যায়, x² = 4a, এ না বলি, বি বলি, ওয়াই বলি। তার মানে দেখেন এগুলো মুছে দিই, এটাই বলি, এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণের মধ্যে একটা। যেমন এক্সের উপর পাওয়ার 2, ওয়াইয়ের উপর পাওয়ার 1, অর্থাৎ যে কোনো একটার উপর কিন্তু পাওয়ার 2 হবে। দুইটা হলে তখন সেটা অধিবৃত্ত হইতে পারে কিংবা উপবৃত্ত হইতে পারে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা জাস্ট পরাবৃত্ত নিয়ে কথা বলবো। তো এক্সের উপর পাওয়ার 2, ওয়াইয়ের উপর পাওয়ার 1, তাহলে এটা পরাবৃত্তের শেপ। মাথায় রাখবেন, পরাবৃত্তের শেপ হবে ইউ আকৃতি। ইউ আকৃতি পরাবৃত্তের গ্রাফ হয়। এখন সেই ইউটা কেমনে আঁকতে হয় সেটা এবার আমরা দেখব। খেয়াল করেন, এই যে x² = 4by যেটা লিখলাম, এখানে বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, সেটা আর কোনো কিছুই না, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। তা আমরা এবার একটু দেখি এক্স ভার্সেস ওয়াই এর গ্রাফটা কেমন হবে, সেটা এবার একটু দেখি। খেয়াল করেন, এক্স অক্ষ, এই আনুভূমিক অক্ষটা হচ্ছে এক্স আর উলম্ব অক্ষটা হচ্ছে ওয়াই। তাহলে এই এটার গ্রাফ লিখতে গেলে দেখবেন কার উপর বর্গ আছে সেটা খেয়াল করবেন। কার উপর বর্গ আছে, বর্গ আছে এক্সের উপরে, অর্থাৎ যার উপর বর্গ থাকবে তার ধনাত্মক অংশেও গ্রাফটা যাবে, মানে ইউ শেপের যেই গ্রাফটা হবে সেটা তার যার উপর বর্গ আছে তার ধনাত্মক দিকেও যাবে, ঋণাত্মক দিকেও যাবে। অর্থাৎ এক্সের ধনাত্মক ঋণাত্মক কোনটা, এক্সের ধনাত্মক অংশ হচ্ছে এইটা আর ঋণাত্মক অংশ এইটা গেল। তাহলে গ্রাফটা এক্সের ধনাত্মকেও যাবে, ঋণাত্মকে যাবে। আর দেখেন ওয়াই এর সামনে কি আছে, ওয়াই এর সামনে কিছু নাই, তার মানে কি আছে, প্লাস আছে। তাহলে ওয়াই এর সামনে প্লাস থাকলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাবে। তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক কোনটা, উপরের অংশ। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, গ্রাফটা দেখতে হবে হচ্ছে গিয়ে
এই যে এরকম একটা ইউ আকৃতি শেপ, দাঁড়ান আমি এটাকে এভাবে করে দেখাই। গেল, এই যে এইটা হচ্ছে আমার সেই নির্ণেয় গ্রাফ। কার গ্রাফ? সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4by এর গ্রাফ হচ্ছে এইটা। এখন বলতে পারেন স্যার গ্রাফটা যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by না হয়ে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু -4by হতো, তাহলেও দেখেন আমরা কীভাবে আঁকতেছি। পাওয়ার 2 কার উপর আছে? এক্সের উপরে, তাহলে এক্সের ধনাত্মক দিকেও যাবে, ঋণাত্মক দিকেও যাবে। তবে এখন ওয়াই এর আগে কি আছে? মাইনাস, তাহলে ওয়াই এর নেগেটিভ অংশে যাবে। তাহলে ওয়াই এর নেগেটিভ অংশ কোনটা? ওয়াই এর পজিটিভ হচ্ছে উপরের অংশ, নেগেটিভ হচ্ছে নিচের অংশ। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? ইউটা দেখতে হবে হচ্ছে গিয়ে এই যে এরকম। গেল, ওয়াইটা হচ্ছে এরকম, মানে গ্রাফটা এরকম। তার মানে এইটার গ্রাফ হচ্ছে এইটা। তাহলে এগুলো হচ্ছে পরাবৃত্ত, সেই পরাবৃত্তের গ্রাফগুলো আমরা দেখলাম। গেল, এবার আপনি বলতে পারেন স্যার আপনি তো এক্সের উপর বর্গ করছেন, স্যার এক্সের উপর বর্গ না দিয়ে যদি ওয়াইয়ের উপর বর্গ থাকতো তাইলেও হইতে পারে না? হ্যাঁ, তাইলেও হইতে পারে, সেটা আমরা একটু দেখি। মনে করেন এক্সের উপর বর্গ না থেকে এবার বলতেছি ওয়াইয়ের উপর বর্গ, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে যেহেতু 4b লিখছি এখানে 4a লিখি, সেটা একটা কনস্ট্যান্ট। এবার দেখেন ওয়াইয়ের উপর বর্গ, এক্সের উপর বর্গ নাই। আমি এখানে বলতেছি কি যে কোনো একটার উপর বর্গ থাকবে, দুইটা বর্গ থাকলে সেটা কী হবে সেগুলো আমরা এখন দেখাচ্ছি না, সেগুলো আমাদের এখানকার পার্টও না। তাহলে আমরা একটু দেখি গ্রাফগুলো কেমন হবে, সেই জিনিসগুলো একটু দেখি। ওকে, এবার একটু আঁকা শুরু করি। ঠিক সেম আগের কন্ডিশন দিয়েই আমি কি করব? গ্রাফগুলো আঁকবো। কী হয়েছে এখানে? বর্গ কার উপর আছে? আছে ওয়াইয়ের উপরে। তার মানে ওয়াইয়ের পজিটিভ অংশও যাবে, নেগেটিভ অংশও যাবে। এটা হচ্ছে এক্স, এর হচ্ছে ওয়াই। তাহলে গ্রাফটা ওয়াইয়ের পজিটিভ অংশও যাবে, নেগেটিভ অংশেও যাবে। তাহলে ওয়াইয়ের পজিটিভ অংশ হচ্ছে উপরের অংশ, নেগেটিভ অংশ হচ্ছে নিচের অংশ। এবার দেখেন এক্সের আগে কি আছে? প্লাস আছে, অর্থাৎ এক্সের ধনাত্মক দিকে যাবে। তার মানে গ্রাফটা দেখতে কেমন হবে? গ্রাফটা দেখতে এরকম না? ওয়াইয়ের পজিটিভ, ওয়াইয়ের নেগেটিভ এবং এক্সের পজিটিভ দিকে। তার মানে গ্রাফটা এরকম, এই যে গেল। তার মানে গ্রাফটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এইটা। এখন যদি স্যার বলতে চান ওইটার মতো করে, স্যার মনে করেন আমাকে বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4bax না হয়ে -4ax হইল, তখন দেখেন ঠিক সেম ওয়াই এর উপর বর্গ, তাহলে ওয়াই এর পজিটিভও যাবে, নেগেটিভও যাবে। তবে এক্সের আগে মাইনাস, তাহলে এক্সের আগে মাইনাস মানে এক্সের নেগেটিভ দিকে যাবে। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? গ্রাফটা দেখতে হবে হচ্ছে গিয়ে এরকম। সেটাকে এখানে দিলাম। তার মানে এটাই হচ্ছে সেই আমার নির্ণেয় গ্রাফ। বুঝতে পারছি? তাহলে একটু ভালো করে আপনারা খেয়াল করেন গ্রাফগুলো আমরা কিভাবে আঁকছি। এখন আমাদের ওই যে এই কোশ্চেনটা সলভ করার জন্য সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর এস ভার্সেস টি এর গ্রাফটা আমাদের বের করার জন্য বা বোঝার জন্য আমাদের এই অংশটুকু লাগবে, মানে এই দুইটা পার্ট আমার লাগবে। এবার এই দুইটা পার্টকে আমরা একটু ছোট করে এক সাইডে রাখি, এটাকে এখানে রাখলাম, এটাকে এই জায়গায় রাখলাম, কোনো সমস্যা নাই। এবার আমরা আমাদের ম্যাথে যেই কোয়েশ্চেনটা আমরা সলভ করার জন্য এতগুলো কথাবার্তা বলছি সেই কোয়েশ্চেনটাতে ফেরত যাই। কোয়েশ্চেনে কি বলা হয়েছে? কোয়েশ্চেনে বলছে কি সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর এস ভার্সেস টি গ্রাফ আঁকতে হবে। তাহলে আমাদেরকে এটা আঁকতে বলবে, এটা নিয়ে কোনো ম্যাথ করতে বলবে না, কারণ এখানে যেহেতু বক্ররেখা নিয়ে কোনো ম্যাথ আপনাদেরকে দিবে না, আপনাদের লেভেলের মধ্যে নাই এসএসসির জন্য, মানে ক্লাস 9-10 এসএসসি ক্যান্ডিডেটদের জন্য। এইচএসসিতে হলে অবশ্যই সেগুলো নিয়ে অ্যানালাইসিস আছে, সেগুলো দরকার পড়লে আমরা অন্য একটা ভিডিওতে দেখবো আর কি। এই ভিডিওতে আমরা এসএসসি নিয়েই দেখবো, জাস্ট মানে মেইন বেসিক গতিবিদ্যা নিয়েই দেখব। এখন আমার তাইলে কি কি লাগবে? এস লাগবে, টি লাগবে, আর সুষম ত্বরণ যেহেতু বলছে এ লাগবে, তাহলে এস এ টি এদের সমন্বয়ে গঠিত একটা সূত্র আমার জানা থাকতে হবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে স্যার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তার মানে আমার এই মানে এই সমীকরণটার আমার কি করতে হবে? গ্রাফ আঁকতে হবে। তাহলে আমি গ্রাফ নিই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিই।
খেয়াল করেন, সরি এটা নিলাম, কীভাবে করতেছি জিনিসটা একটু ভাবে মনোযোগ দেন। আমাদের এখন সূত্র হচ্ছে কোনটা? সূত্র হচ্ছে এইটা। এখানে একটু দেখি, জুম করি এটাকে, এই যে খেয়াল করেন। এখন মনে করি যে বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে ইউ ইকুয়ালস টু 0, অর্থাৎ এই জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে এটা 0 হয়ে গেলে আমার সমীকরণটা কেমন দাঁড়ায়? সমীকরণটা দাঁড়ায় এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার। আমাকে এস ভার্সেস টি এর গ্রাফ আঁকতে বলছে, তাইলে টিটা কোন দিকে হবে? অবশ্যই আনুভূমিক অক্ষ, যেহেতু স্বাধীন চলক, আর এসটা হচ্ছে অধীন চলক, তাই উলম্ব অক্ষ বরাবর। এবার খেয়াল করেন স্যার, কার উপর বর্গ আছে? টি এর উপর বর্গ, অর্থাৎ টি এর ধনাত্মক মানে ডান পাশ আর ঋণাত্মক মানে বাম পাশে গ্রাফটা থাকবে। এবার এস এর সামনে কি আছে দেখেন, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কি হয়ে গেছে আমার? কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে এ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমার এ এর মানটা এখানে ফ্যাক্ট করতেছে না, তবে এটা কি বলছে? সুষম ত্বরণ, তাই এ এর সামনে কি থাকবে? প্লাস থাকবে। তাহলে এ এর সামনে প্লাস মানে সেই প্লাসকে পক্ষান্তর করে দিলে এদিকেও কি থাকবে? প্লাসই থাকবে। তার মানে এস এর সামনে প্লাস, তাহলে এস এর পজিটিভ সাইডে থাকবে। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে দেখেন তো, এরকম কিনা যে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকেও যাবে, সেম ঋণাত্মক দিকেও যাবে। গ্রাফটা এরকম হওয়ার কথা এবং এরকমই হবে। তাইলে গ্রাফটা এরকম হবে, এটা হচ্ছে সমত্বরণের জন্য। এবার কথা হচ্ছে স্যার দেখেন, টি এর ধনাত্মক দিকেও গেল, ঋণাত্মক দিকেও গেল। টি এর ঋণাত্মক দিকে যাওয়া মানে কি? টি এর ঋণাত্মক দিকে যাওয়া মানে হচ্ছে সময় ঋণাত্মক না? স্যার সময় কি ঋণাত্মক হইতে পারে? হইতে পারে না। সময়ের জন্য বৈধ বা গ্রহণযোগ্য মান হচ্ছে কি? অঋণাত্মক, মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। তাহলে সময়ের জন্য এই শূন্য থেকে বাকি অংশটুকু কারেক্ট। তাহলে এই অংশটুকু আমি মুছে দিব, এই যে এই অংশটুকু মুছে দিলাম, তার মানে এই অংশটুকু বাদ, কারণ সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে গ্রাফটা এদিকে যাইতে পারবে না। তাহলে এটাই হলো আমার সেই নির্ণেয় সমত্বরণের জন্য এস ভার্সেস টি এর গ্রাফ। এস ভার্সেস টি এর গ্রাফ হচ্ছে এইটা। এটা আপনাদেরকে যদি আঁকতে বলে, তাহলে এটা আপনারা কী করতে পারবেন? সূত্র বসাবেন, সূত্রটা বসাইয়ে এক একটা সময়ের জন্য মনে করেন আপনাকে ত্বরণের মান দিয়ে দিছে, এই সূত্রটাতে ত্বরণের মান দিয়ে দিছে, এক একটা সময় বসাবেন, এক এস ভার্সেস টি একটা ছক আঁকবেন, টি এর মান 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম করে বসাতে থাকবেন, এস এর মান পাবেন। তারপরে এস এর মানগুলো গ্রাফে বসালে দেখবেন কি এরকম করে গ্র্যাজুয়ালি কী পাবেন? বিভিন্ন বিন্দু পাবেন, এরকম 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 করে বিন্দু পাবেন। তারপর কী করবেন? ফ্রি হ্যান্ডে এটাকে এভাবে এঁকে দিবেন, তখন সেটা কী হয়ে যাবে? এস ভার্সেস টি এর বক্ররেখা বা গ্রাফ হয়ে যাবে। গেল। এবার এটা হচ্ছে সমত্বরণে। তো সমত্বরণের ক্ষেত্রে আমি পরাবৃত্ত দিয়ে বুঝাইছি, ঠিক আছে, কিন্তু এখন স্টুডেন্টদের মনে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার সমমন্দন যদি হয়, আমাকে যদি সমমন্দনের ক্ষেত্রে সেম কোয়েশ্চেন করে এস ভার্সেস টি গ্রাফ অঙ্কন করো সমমন্দনের ক্ষেত্রে, তখন কি করব? খেয়াল করেন। তো সমমন্দনের ক্ষেত্রে আমি করব কি? আমি এভাবে পরাবৃত্ত সমীকরণ দিয়ে সেই জিনিসটা আমি ব্যাখ্যা না করার চেষ্টা করি সমমন্দনের ক্ষেত্রে। সেটা কীভাবে করি? এখন আচ্ছা আরেকটা কথা, এখন আপনারা বলতে পারেন, স্যার আপনি তো পরাবৃত্ত দিয়ে আমাদেরকে এভাবে করে বুঝাই দিচ্ছেন যে এস ভার্সেস টি এর ক্ষেত্রে এটা সমত্বরণ হয়েছে, এখন সেটা আমাকে একটু প্রমাণ করে দেন। স্টুডেন্টদের মনে কোশ্চেন আসতে পারে, এই যে এখানে যেরকম ঢাল দিয়ে আমি বুঝাইছি, ব্যাখ্যা করছি বেগ নিয়ে, মানে এস ভার্সেস টি যখন দেখছি তখন ঢাল নিছি, ঢাল দেখছি বাড়ছে কমছে সমান হয়েছে ফিক্সড হয়েছে, এইগুলো দেখছি। কিন্তু এখন যে গ্রাফটা আঁকছি সেটা যে আসলেই সমত্বরণের গ্রাফ, সেটা এখন স্টুডেন্টদের মনে কোয়েশ্চেন আসতে পারে। তো সেই জিনিসটা আমি এখন একটু ব্যাখ্যা করতেছি, তারপরে আমরা সমমন্দনের গ্রাফটাও বুঝে যাব কীভাবে। খেয়াল করেন, আমি সেম গ্রাফটাকে কপি করে নিয়ে আসি, একটু বড় করে আঁকি, জিনিসটা মুছি, গ্রাফটা আর একটু বড় করে আমি যাতে এক্সপ্লেইন করতে পারি সেই কারণে আমি সেভাবে করে আঁকলাম। এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ এস ভার্সেস টি। এখন আমার কিন্তু আমি আগে বলছিলাম এস ভার্সেস টি গ্রাফের মধ্যে কোনো সরল রেখা যদি পাই, সেই সরল রেখার ঢাল হচ্ছে বেগ। এখন এইটা একটা বক্ররেখা, তাহলে তো এইটা তো ঢাল পাওয়া যাচ্ছে না, বক্ররেখা তো ঢাল পাওয়া যায় না। এখন ঢাল কেমনে পাবো? নর্মালি বক্ররেখার ঢাল পাওয়া যায় না, ঢাল কার থাকে? সরল রেখার থাকে যে। তাহলে এবার আমি কি করতে পারি? বক্ররেখাটার বিভিন্ন বিন্দু নিলাম, বিন্দু নিয়ে সেই বিন্দুগুলোতে স্পর্শক এঁকে সেই স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারি।
ঠিক আছে, দেখেন আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি এটা সমতরণ নাকি সমমন্দন কি, সেটা কী হয়েছে সেটা এবার একটু দেখবো। এবার জুম করলাম, আমি বিন্দু নিলাম, এই বিন্দুগুলো স্পর্শক নিচ্ছি, মনে করি এটা একটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, এরকম করে করে আমি প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক নিচ্ছি, এরকম করে করে দূরত্ব নিলাম। দেখেন আমি স্পর্শক নিলাম, এগুলো সবগুলো হচ্ছে স্পর্শক। সেই স্পর্শকগুলোকে আমি গ্রিন কালার দিয়েও করতে পারি, এটা একটা, এটা একটা, এটা 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 খেয়াল করেন, এই স্পর্শকগুলো আমি গ্রিন কালার করে দিলাম, সরি স্পর্শ গ্রাফটাই গ্রিন কালার হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সবগুলোই করে দিই। এবার গ্রাফটাকে আমি অরেঞ্জ কালার করে দিই, খেয়াল করেন। এবার গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে আমি স্পর্শক আঁকলাম, স্পর্শক এঁকে তাদের ঢাল দেখি। এবার দেখেন তো জিনিসগুলো কেমন হচ্ছে, রেখাগুলো গ্র্যাজুয়ালি এরকম হচ্ছে না, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, মানে গ্র্যাজুয়ালি রেখাগুলো দেখেন তো ঢালু হয়ে যাচ্ছে না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কম কোণ উৎপন্ন করছে, কিন্তু এটা আরেকটু বেশি, এটা আরেকটু বেশি, এটা আরও বেশি, এটা আরও বেশি, এটা আরও, এটা আরও, এটা আরও, এটা আরও। তার মানে দেখেন কন্টিনিউয়াসলি থিটার মান বাড়তেছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাগুলোর ঢাল বাড়তেছে। এখন এই রেখাগুলোর ঢাল কী হবে আমরা কি জানি, অ্যাজ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে এইখানের মধ্যেই বলছি, এই যে দেখেন অ্যাজ ভার্সেস টি গ্রাফে সরল রেখার ঢালকে ভি বলা হয়। তার মানে এখানে আমি অ্যাজ ভার্সেস টি এর ক্ষেত্রে যতগুলো স্পর্শক আঁকছি প্রত্যেকটা ঢালকে আমি ভি বলবো না। তাহলে দেখেন গ্র্যাজুয়ালি যদি থিটার মান বাড়তে থাকে তাহলে ট্যান থিটার মান, মানে স্লোপের ক্ষেত্রে এগুলোর স্লোপ, এই সরল রেখাগুলোর স্লোপ মানে হচ্ছে কত, ট্যান থিটা। এই থিটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ সেটা। এখন গ্র্যাজুয়ালি এক্ষেত্রে থিটার মান বাড়তে আসে, তো থিটার মান বাড়া মানে হচ্ছে এম বাড়তেছে, তার মানে গ্র্যাজুয়ালি আগের বিন্দু থেকে পরের বিন্দুর ঢাল বেড়ে যাচ্ছে। তার মানে দেখেন প্রত্যেকটা বিন্দুতে আস্তে 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 বেগ বাড়তেছে, তো বেগ বাড়া মানে কি, ত্বরণ, মানে সমত্বরণে আগাচ্ছে। তাই সমত্বরণের গ্রাফ হচ্ছে এইটা, বুঝতে পারছি। এটাকে বলা হয় ইনক্রিজিং স্লোপ প্যারাবোলা, এটাকে ইনক্রিজিং স্লোপ, তার মানে এটা হচ্ছে কি ইনক্রিজিং স্লোপের প্যারাবোলা, মানে হচ্ছে আপনার এই প্যারাবোলাটার স্লোপ গ্র্যাজুয়ালি কী হচ্ছে, বাড়তেছে, তাই এটাকে বলা হয় ইনক্রিজিং স্লোপ। গেল। এবার তাহলে সমমন্দন কেমন হবে, সমমন্দন কেমন হবে সেটা আমি গ্রাফটা এঁকে দিই জাস্ট, তারপর আমি সেটার ব্যাখ্যাটা লিখব। এটার মতো করে কপি করে নিয়ে চলে যাই আমি, কপি। এবার দেখেন সমমন্দনের গ্রাফটা কেমন হবে। সমমন্দনের গ্রাফটা আমি আঁকতেছি, একটু সবাই মনোযোগ দেন। সমমন্দনের গ্রাফটা হবে এই যে এরকম। কেন এরকম সেটাও আমি ব্যাখ্যা করব, আগে লিখে দিই সমমন্দন। তাহলে আমি সেটার ব্যাখ্যাটাও ঠিক সেম এরকম গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এবার এখানে খেয়াল করেন, সমমন্দন গ্রাফটা একটু বড় করে আঁকতেছি। দেখেন এবার এক্ষেত্রেও আমি প্রত্যেকটা, যেহেতু বক্ররেখা এক্ষেত্রে আমি ওদের ঢাল পাচ্ছি না, তাহলে ঢাল পাইতে হইলে আমি কি করব, এবার বিন্দু নিব কয়েকটা, মানে প্রায় সব প্রত্যেকটা বিন্দু নেওয়া যায়, কিন্তু চিত্রটা অনেক ক্লামজি হয়ে যাবে দেখে আমি কি করতেছি একটু দূরে দূরে করে নিচ্ছি। দেখেন এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, গ্র্যাজুয়ালি দেখেন স্পর্শকগুলো আমি এঁকে ফেললাম। দেখেন জিনিসটা কেমন হচ্ছে, স্পর্শগুলো দেখেন প্রথমে এরকম 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 এরকম। তার মানে স্পর্শগুলো দেখেন তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রথমে বেশি কোণ, তারপর আস্তে আস্তে কমতেছে, কোণগুলো আস্তে আস্তে কমতেছে, কারণ ওরা কি ডাউন, মানে এরকম ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে, এক পর্যায়ে গিয়ে এটা কি এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তার মানে দেখেন এটাও যেহেতু এস ভার্সেস টি এর গ্রাফ, তাহলে এখানে যেই ঢালগুলো, এই যেই সরল রেখাগুলো আঁকলাম, মানে স্পর্শক যেগুলো আঁকলাম আমরা, সেই স্পর্শকগুলা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের মান গ্র্যাজুয়ালি কমতেছে, আর কোণের মান গ্র্যাজুয়ালি কমা মানে হচ্ছে ট্যান থিটার মানও কমা, আর ট্যান থিটার মান কমা মানে হচ্ছে স্লোপ কমা, আর এস ভার্সেস টি সরল রেখার স্লোপ কি, সেটা হচ্ছে ভি। তাহলে ভিটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি কমতেছে, আর ভি কমা মানে হচ্ছে কি সমমন্দন। অর্থাৎ এই যে গ্রাফের প্রত্যেকটা বিন্দুর পরপর বিন্দুগুলার কি হচ্ছে, স্পর্শকের ঢাল গ্র্যাজুয়ালি কমতেছে, অর্থাৎ এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ।
তো আজকের এই ভিডিওতে আমরা এইটুক পর্যন্তই রাখলাম। মোটামুটি সব কিছুই আমরা ব্যাখ্যা করলাম যে এসএসসি স্ট্যান্ডার্ড কী কী আসতে পারে, তো গ্রাফগুলো এক্সপ্লেন করলাম। আপনারা ভিডিওটা পজ করে আপনারা জিনিসগুলো গ্রাফগুলো খাতায় দেখে দেখে আঁকবেন আর নিজে বুঝে বুঝেও আঁকার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিও এইটুকুই। আমরা নেক্সট পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের সেই পুরাতন পাঠ্যক্রম ক্যারিকুলাম অনুযায়ী আমরা ফিজিক্সের বিভিন্ন ভিডিও এসএসসি এইচএসসি তো বানানো হয়, সেই সাথে এসএসসিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।